আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে একাধিক বৈঠক, খসড়া পরিমার্জন, দূত পাঠানো এবং তিন পক্ষের বারবার আলোচনার ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সমঝোতার সম্ভাবনাকে আগের চেয়ে বেশি উজ্জ্বল করে তুলেছে। যদিও সামনে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতভেদ রয়ে গেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কিয়েভের কাছে যে 28 দফা শান্তি চুক্তির খসড়া পাঠিয়েছিল সেটিই আলোচনার ভিত্তি ছিল। জেনেভায় ছুটির দিনে বৈঠক করে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা প্রস্তাবটি পুনর্বিবেচনা করেন এবং বিতর্কিত বিষয়গুলো সরিয়ে চূড়ান্ত খসড়াকে 19 দফায় নামিয়ে আনেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় অসাধারণ অগ্রগতি হয়েছে, যদিও এখনো কিছু কাজ বাকি আছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া তথ্য অনুযায়ী আগের খসড়া থেকে 9টি ধারায় বাদ পড়েছে, তবে সেগুলো প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেন মূল শান্তি চুক্তি গ্রহণে রাজি হয়েছে, শুধু কয়েকটি ক্ষুদ্র বিষয় নিষ্পত্তি করতে হবে। আবুধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতরা ইউক্রেনীয় দলের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সচিব রুস্তেম উমরেভও নিশ্চিত করেছেন, জেনেভায় আলোচিত মূল শর্তগুলো নিয়ে দুই পক্ষেরই সাধারণ ঐক্যমত্য তৈরি হয়েছে। তিনি আরো জানান, চূড়ান্ত ঘোষণা দিতে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা চলছে। যদিও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক সুরে বলেছেন, বাস্তব অগ্রগতির সম্ভাবনা আছে, কিন্তু সামনে এখনো অনেক কাজ বাকি। তার মতে সবচেয়ে সংবেদনশীল ইস্যুগুলোর একটি হলো রাশিয়ায় সেই দাবি, যুদ্ধের মাধ্যমে দখল করা সব ভূখণ্ডকে আইনি স্বীকৃতি দিতে হবে। মস্কো বারবার বলেছে, ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক সহ দোনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। রাশিয়া এখনো ক্রিমিয়া ছাড়াও খেরসন ও জাপোরিজিয়া অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করে রেখেছে। রাশিয়ার পক্ষ থেকেও সতর্ক ইঙ্গিত এসেছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগে যেটি তারা সমর্থন করেছিল, নতুন খসড়ায় যদি বড় পরিবর্তন করা হয়ে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে এবং ইউরোপ যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্র অবশ্য আলোচনাকে এগিয়ে নিতে চাপ অব্যাহত রেখেছে। ট্রাম্প ঘোষণা করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কো পাঠানো হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বাকি বিষয়গুলো চূড়ান্ত করতে। একই সময় মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। ড্রিসকল ইতোমধ্যে আবুধাবিতে রুশ প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন। তবে এদিকে ইউরোপীয় নেতাদের আস্থা কিছুটা কম। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রকৃত যুদ্ধবিরতির ইচ্ছা দেখছেন না। আর যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিট জানিয়েছে, পথ এখনো দীর্ঘ। সামনে কঠিন সময়। এই পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্র কোয়ালিশন অফ দ্য উইলিং আলোচনায় নতুন একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভবিষ্যৎ শান্তি চুক্তির নিরাপত্তা নিশ্চয়তা দ্রুত চূড়ান্ত করা যায়। সবকিছুর মাঝে যুদ্ধ কিন্তু থামেনি। মঙ্গলবার রাতেই জাপোরিজিয়া অঞ্চলে নতুন হামলার খবর দিয়েছে উভয় দেশ। ইউক্রেন জানিয়েছে অন্তত 7 জন আহত হয়েছেন। রাশিয়া দাবি করছে, কিয়েভ তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর বিদ্যুৎ কাঠামোতে আঘাত হেনেছে, ফলে প্রায় 40,000 মানুষ অন্ধকারে ডুবে গেছে। সব মিলিয়ে কূটনীতির গতি বাড়লেও অনাস্থার পর্দা এখনো ঘন। তবে জেলেনস্কি ও পুতিন দুই নেতার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই বৈঠক তখনই হবে যখন শান্তি চুক্তি চূড়ান্ত হবে বা চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি পৌঁছাবে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের এই অভূতপূর্ব কূটনৈতিক প্রচেষ্টা কি শেষ পর্যন্ত যুদ্ধ থামাতে সফল হবে, নাকি মতভেদের দেয়ালেই আবার থমকে যাবে? সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যের পরেই এই বিরোধ তীব্র হয়। তার ওই মন্তব্যকে বিস্ফোরক বলে আখ্যায়িত করেছে ভারতীয় গণমাধ্যম, আর পাকিস্তান জানিয়েছে তীব্র প্রতিক্রিয়া। রোববার দেওয়া বক্তব্যে রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল এখন ভারতের অংশ না হলেও পরিস্থিতি বদলাতে পারে।
ভবিষ্যতে এই অঞ্চল আবারও ভারতের কাছে ফিরে আসতে পারে। 1947 সালে দেশ ভাগের পর সিন্ধু অঞ্চল পাকিস্তানের অংশ হয়ে যায়, আর বিপুল সংখ্যক সিন্ধি হিন্দু ভারতে চলে আসেন। সেই ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সিন্ধি হিন্দুরা, বিশেষত লালকৃষ্ণ আদভানির প্রজন্ম, কখনোই সিন্ধুর বিচ্ছিন্নতাকে মেনে নিতে পারেননি। রাজনাথ সিং এর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে এটি বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। পাকিস্তানের মন্তব্য সিন্ধু ভারতের কাছে ফিরে আসতে পারে। এ ধরনের বক্তব্য শুধু উস্কানিমূলক নয়, বরং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ভারতীয় নেতাদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায়। পাশাপাশি ভারতকে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচার করা এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্ট বৈষম্য দূর করার পরামর্শ দেয়। বিশ্বব্যাপী সামুদ্রিক দূষণ এখন সবচেয়ে গুরুতর পরিবেশগত সংকটগুলোর একটি। সাগরে ফেলে দেওয়া পরিত্যক্ত মাছ ধরার জাল, কন্টেইনার, প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য সামুদ্রিক প্রাণীদের জড়িয়ে ফেলেছে, শ্বাসরোধ করছে এবং বহু প্রাণীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক বর্জ্য সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে পানিতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দিচ্ছে, যা পরবর্তীতে খাদ্য শৃঙ্খলেও প্রবেশ করে মানুষের জন্য হুমকি তৈরি করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এবার সমুদ্রের গভীরে কাজ করবে মনুষ্যবিহীন এক রোবট। জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক TUM এর গবেষক ও শিক্ষার্থীদের তৈরি স্মার্ট গ্রেপল এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পানির নিচে বিভিন্ন ধরনের বর্জ্য শনাক্ত করে তুলে আনতে পারে। পরিষ্কার পানিতে ক্যামেরা এবং ঘোলা পানিতে সোনার ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে রোবটটি আবর্জনা চিহ্নিত করে। শনাক্ত করা বস্তুটি 3D ইমেজে রূপান্তর করে রোবট ঠিক কোন জায়গা থেকে ধরতে হবে তা নির্ধারণ করে। এরপর 4 আঙ্গুল বিশিষ্ট শক্তিশালী মেকানিক্যাল হাত দিয়ে সেটিকে ধরে ফেলতে পারে। 1 মিটার লম্বা ও চওড়া এবং প্রায় 250 কিলোগ্রাম ওজনের বস্তুও এটি তুলতে সক্ষম। রোবটটি পানির উপর ভাসমান একটি স্বয়ংক্রিয় নৌকার সঙ্গে তারের মাধ্যমে যুক্ত থাকে। সম্প্রতি ফ্রান্সের মার্সেই এবং জার্মানির হামবুর্গ বন্দরে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার করা হয়েছে। সেখানে এটি সফলভাবে বিভিন্ন ধরনের বর্জ্য শনাক্ত করে তুলেছে। 1992 সালে ধ্বংস হওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের 33 বছর পূর্তির দিনে পশ্চিমবঙ্গে নির্মিত হতে যাচ্ছে নতুন বাবরি মসজিদ। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আগামী 6 ডিসেম্বর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। তার দাবি, নির্মাণ শেষ হতে প্রায় 3 বছর সময় লাগবে এবং দিনটি ঘিরে থাকবে বড় আয়োজন। বিধায়ক জানায়, ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রায় 400 জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি থাকবে। দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতা, বক্তা ছাড়াও সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, এই প্রকল্প সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করবে এবং সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তবে ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেন, হুমায়ুন কবিরের মতো নেতাদের পেছনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদত রয়েছে। তার মতে, এই ধরনের উদ্যোগ অন্য ধর্মাবলম্বীদের ভয় দেখানোর উদ্দেশ্যে করা হচ্ছে এবং তা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে পারে। বিজেপি দাবি করছে, তৃণমূল সরকার রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে ব্যবহার করছে, যা রাজ্যের পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। বাবরি মসজিদ নিয়ে ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই উত্তেজনা এবং বিতর্ক রয়েছে। অযোধ্যায় নতুন মসজিদ নির্মাণের কাজ চলমান থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ তৈরির এই ঘোষণায় রাজ্য রাজনীতি আরো চাঙ্গা হয়ে উঠেছে। আগামী 6 ডিসেম্বর নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকে। ভিত্তিপ্রস্তর স্থাপন কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা নিয়েই এখন সকলের আগ্রহ।